বিচ্ছেদের ৩.৫ বছর পর নিজের পরিবারকে দেখে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে নামিরা। তার সামনে স্টেজে দাঁড়িয়ে আছে তার পুরো পরিবার। তার একটা বান্ধবীর বিয়ে খেতে এসেছিল। সেখানে তার পরিবারকে দেখে সে বেশ অবাক হয়, তবে বিচলিত হয় না, কারণ সে জানতো একদিন না একদিন তাদের সাথে আবার দেখা হবে। তার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণ নিজের পরিবারের মানুষদের বুকে হামলে পড়ত, কান্নাকাটি করত, কিন্তু সে সেটা করে না। নামিরা নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের বাড়ির দিকে হাঁটা ধরল। বাড়িটা খুব বেশি দূর নয়, এই তো পায়ে হাঁটলে মাত্র 5 মিনিটের রাস্তা। তার পেছন পেছন তার বান্ধবী নেহা আর তিশা সনিয়াও গেল। সে রুমে আসতেই নেহা বলে উঠল, কে রে নামিরা, সনিয়ার থেকে শুনলাম ওরা নাকি তোর পরিবারের মানু। নেহার কথা শেষ করতে দিল না নামিরা, তার আগেই সে শান্তভাবে জবাব দিল, আমার কোনো পরিবার ছিল না, আর না আছে, আর না ভবিষ্যতে থাকবে। সো এই বিষয়ে আর কোনো কথা শুনতে চায় না। রুমে ঢুকতে ঢুকতে সনিয়া বলে উঠল, প্রায় 3.৫ বছর হয়ে গেছে তুই তাদের থেকে দূরে আসিস। জানি তোর পরিবার তোর সাথে যেটা করেছে সেটা অন্যায়, তাই বলে তুই নিজের অসুস্থ মায়ের সাথেও একটু কথা না বলে চলে আসলি। 3.৫ বছর তো পালাই পালাই করলি, এবার একটু তাদের সামনে যাওয়া দরকার। তোর মা দেখলি না অসুস্থ, তার সাথে একটু। নামিরা নিজের কান থেকে ইয়ারিং খুলতে খুলতে জবাব দিল, যাব যাব, খুব শীঘ্রই তাদের সামনে যাব। আর কোন মায়ের সাথে কথা বলতে বলছিস রে সনিয়া, যে মা তার বড় মেয়ের ভালোবাসা কমে যাবে বলে জন্মের পর থেকে আমার থেকে মুখ ফিরে রেখেছিল, কখনো তার বুকের দুধ পর্যন্ত খেতে দেয়নি। বাচ্চা হওয়ার পর তো সব মায়ের বুকেই দুধ আসে, তার বুকেও এসেছিল, কিন্তু সে আমাকে কখনো খেতে দেয়নি। গেলে ফেলে দিত, না হলে পাশের বাসার আন্টির ছেলেকে খাইয়ে দিয়ে আসতো, তবুও আমাকে দিত না। আমি মানুষের থেকে শুনেছি আমি নাকি খাওয়ার জন্য খুব কান্না করতাম, তবে আমাকে খেতে দিত না। সেই মায়ের সাথে দেখা করতে বলছিস? তার পেটের সন্তান হয়েও আমি কাজের লোকের কাছে বড় হয়েছি, যেখানে আমাদের বাড়ির 4টা মেয়েকে রাজকুমারের মতো বড় করেছে, সেখানে আমাকে থাক। আর নাইবা বললাম, আমার অতীত ঘাটতে আসিস না রে সনিয়া, আমার অতীত শুনলে ভীষণ কষ্ট পাবি। পুরো কথাটা বলে নামিরা একগাল হাসল। সুন্দর ফর্সা বরণের নামিরা, উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি, চুলগুলো হাঁটু পর্যন্ত, টানা টানা চোখের মনি কুচকুচে কালো। হাসলে 2 গালে খুব সুন্দর টোল পড়ে। এই যেমন এখন হাসছে, তার 2 গালে কি সুন্দর টোল করেছে, যেটা দেখতেই ভালো লাগছে সনিয়াদের। বলাই বাহুল্য, নামিরার হাসি তাদের খুব ভালো লাগে। নেহা তো সবসময় বলে সে যদি ছেলে হতো তাহলে নামিরাকে জোর করে বিয়ে করে নিয়ে পালিয়ে যেত। এতক্ষণ তিশা চুপ করে সবার কথা শুনছিল। সে এবার বলে ওঠে, আই নো, বাট আমার মনে হয় তোর অতীতটা খুব জঘন্য। মনের ভেতর পুষে না রেখে আমাদের সাথে একটু শেয়ার করে দেখবি, তোর মন হালকা হয়ে যাবে। সময় হোক, আমার অতীত একদিন তোদের শোনাবো। বৃষ্টিমুখর দিনে 1 কাপ চা নিয়ে বসবো তোদের সাথে, সেদিন মন খুলে আমার অতীতের সম্পূর্ণটা তোদের জানাবো। একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলে নামিরা। এই মানুষগুলো না থাকলে হয়তো এতদিনে নামিরা আর তার মেয়ের অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে উঠে যেত। আজ ওরা বেঁচে আছে এই মানুষগুলোর দয়ায়। এতক্ষণ ছোট ছোট 2টা পা দরজার আড়ালে দাঁড়িয়েছিল। তাদের কথার আগামাথা সে কিছুই বোঝেনি। তাদের কথা শেষ হওয়ার পরে সে গুটি গুটি পায়ে ঘরের ভেতর ঢুকল। নামিরাকে দেখে তার পা জোড়া জড়িয়ে বলল, মাম্মা, কামিলাল মন তালাপ করছে আজকে। আধো আধো বলিতে কামিয়া বলে নামিরাকে। কামিলার বয়স এইমাত্র 2 বছর 3 মাস, তবে বয়সের থেকে একটু বেশি পেকে গেছে অল্প বয়সে। দাঁত ওঠা, হাঁটা শেখা, কথা বলা, সবকিছুতেই সে ফার্স্ট। রাগ জেদও কম নেই, একদম বাপের ফটোকপি, দেখতেও যেমন স্বভাবেও তেমন। নামিরা কামিয়াকে কোলে তুলে নেয়, তারপর কপালে আদরের স্পর্শ দিয়ে আদরি কণ্ঠে বলে, কি হয়েছে আমার সোনাটার, তার মন খারাপ কেন আজকে? কামিয়া মায়ের গলা জড়িয়ে ধরে, আধো আধো বলিতে বলে, কামিলা আদ নেওয়া আনলিল, কাতে তকনেত কাতে চাই ন, কিননে আননি কামিলাল, দন্ন তকলে টানিনি। কামিলার কথায় 4জনই শব্দ করে হেসে উঠল। নেহা এগিয়ে এসে নামিরার থেকে কামিয়াকে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিল। তারপর তার হ্যান্ডব্যাগ থেকে কিছু চকলেট বের করে কামিয়ার হাতে দিল। সেটা পেয়ে কামিয়া যে কি খুশি। আমি দানতুন, তুমি আমার দন্য তক্তে টানবা, কামিলা তোমাতেও অনেক বালুপতি আননি। কামিয়ার কথা শেষ হতেই পাশ থেকে সনিয়া অভিমানী গলায় বলে, ও, তাহলে কামিয়া শুধু তার নিহানটিকেই ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, তাই তো? কামিয়া পাকনা বুড়ি বলে, তোমাদেরও বালোবাতি, কিন্তু অল্প অল্প, নিয়ে আন্নিতে একটু বেতে বালোবাতি।
কামিয়ার কথা শুনে সবাই হেসে ফেলল। এই ছোট বাচ্চাটাই পুরো ফ্ল্যাটটা মাতিয়ে রাখে একাই। রাত 12টা কি 12:30 বাজে। একজন মধ্যবয়স্ক মহিলা বারান্দায় দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি দূর আকাশের ওই মেঘ ঢাকা চাঁদটার দিকে। ভদ্রমহিলার চোখ দিয়ে পানি পড়ছে। সে ডুবে আছে অতীতের সেই বিষাক্ত পাতায়। কংগ্রাচুলেশন, মিসেস আরমিন আরাফাত খান, আপনার আবারও মেয়ে হবে। কথাটা শোনা মাত্রই আরমিন খানের পুরো পৃথিবী দুলে ওঠে। অলরেডি তার 2টা ছেলে, একটা মেয়ে আছে। এই বাচ্চার কোনো প্রয়োজন নেই। বাচ্চাটা তার ভুল করে চলে এসেছে। এই বাচ্চা যদি পৃথিবীতে আসে তাহলে তার মেয়ের ভালোবাসা কমে যাবে। এসব চিন্তায় তার মাথায় ব্যথা উঠে যায়। সে ডাক্তারকে বলে, ম্যাডাম, অ্যাবর্শন করা যাবে না? ডাক্তার আকসার চমকে ওঠেন কথাটা শুনে। না, এমন নয় যে এসব কথা সে শোনেনি। এর আগেও সে অনেকবার শুনেছে। তবে খান পরিবারের মানুষের সাথে তার খুব ভালো সম্পর্ক। এভাবে কখনো কেউ তার সামনে অ্যাবর্শন করার কথা বলেনি। সে বলে, এটা আপনি কি বলছেন মিসেস আরমিন আরাফাত খান? এটা সম্ভব নয়। বাচ্চাটার অলরেডি হাত পা সব হয়ে গেছে। এখন যদি অ্যাবর্শন করেন তাহলে আপনার ক্ষতি হবে। ক্ষতি হয় হোক, আপনি আমার অ্যাবর্শন করিয়ে দিন। আমি এই বাচ্চা রাখব না। আমি যদি এই বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসি তাহলে আমার বড় মেয়ের ভালোবাসা কমে যাবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার অনেক শখের মেয়ে, তার অবহেলা আমি কিছুটাই সহ্য করতে পারবো না। কিন্তু এখন অ্যাবর্শন করা সম্ভব নয়। আপনি যদি বাচ্চাটা না রাখতে চান তাহলে কাউকে দত্তক দিয়ে দিন। ঠিক সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করে আরাফাত খান। সে বইয়ের প্রেগনেন্সির কথা শুনে অতটাও খুশি হতে পারে না, আর না মেহর কথা শুনে খুশি হয়। তবুও যেহেতু বইয়ের প্রাণের ঝুঁকি আছে, সেজন্য আর অ্যাবর্শন করতে জোর করে না। যথারীতি বাচ্চাটা পৃথিবীতে আসে। কি ফুটফুটে সেই বাচ্চাটা। বাচ্চাটাকে প্রথমে কেউ কোলে নেয়নি। ছোট্ট 12 বছরের কাহির সর্বপ্রথম কোলে নিয়েছিল তার সেদিন বলেছিল, ছোট আম্মু, তোমার এই পুতুলটাকে আমাকে দিবে? আমি আমার ঘরে সাজিয়ে রাখব, কখনো কষ্ট দেব না। আরমিন খানের কথাটা পছন্দ হয়নি। এমনিতে সে বাচ্চার মুখটা পর্যন্ত দেখেনি। ডক্টর আকসা অবাক হয় পৃথিবীতে এমন মেয়ে আছে যে কিনা বড় মেয়ের জন্য ছোট মেয়ের থেকে মুখ ফিরিয়ে নেয়। তার জীবনে প্রথম দেখা মা যে কিনা বড় মেয়ের জন্য ছোট মেয়ের মুখ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেদিনকে ছোট্ট কাহিরকে রেগে আরমিন খান বলে, পুতুলকে ঘরে সাজিয়ে রাখবে, তাকে খাওয়াবে? খাওয়ানোর জন্য হলেও প্রতিষ্ঠিত হতে হবে। আগে প্রতিষ্ঠিত হও, তারপর ঘরে সাজিয়ে রেখো। সেদিন সেই কথাটা ছোট্ট কাহিরের মগজে ঢুকে গিয়েছিল। তার মাথায় একটাই চিন্তা, প্রতিষ্ঠিত হওয়া। 7 দিন পর আরমিন খানকে বাসায় নিয়ে আসা হয়। তবে সে একটা বাড়ির জন্য মেয়েকে দেখে না। নিজের সম্মান রক্ষার্থে 8 দিনের দিন বড় করে আকিকা দিয়ে নাম রাখা হয় কায়নাত খান নামিরা। কায়নাত নামটা কাহির রেখেছে। বাসার সবাই নামটা ধরে ডাকে। আরমিন খান নিজের বুকের দুধ নামিরাকে খেতে দিত না। জেদের বসে হয় গেলে ফেলে দিত, না হলে খুব কষ্ট হলে পাশের বাসার বান্ধবীর মেয়েকে খাইয়ে দিয়ে আসত। নামিরা খুব কান্না করত। তার কান্নাবার কাহিরের সহ্য হতো না। সে একা একাই দুধ গরম করে নামিরাকে খাওয়াতো। ঈশান, কাহির, নাফিজ, নিবিড়, আহাদ, তন্ময়, সানজিদা খুব আদর করে নামিরাকে বড় করতে থাকে। নামিরার যখন বয়স 4 বছর তখন কাহির প্যারিসে চলে যায় পড়াশোনার জন্য। নামিরা তার মায়ের কাছে যেতে চাইত। আরমিন খান তার পাশ ঘেঁষতে দিত না। হয় মারত, না হলে খুব বকাঝকা করত। নামিরা বেশিরভাগ সময় কাজের মেয়ের কাছেই থাকত। সে মায়ের দরজার পর্দার সাথে লেপ্টে দাঁড়িয়ে মাকে দেখত। আরমিন খান সেটা আর চোখে খেয়াল করত। তবে বাচ্চাটাকে কখনো একটু আদর করত না। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছে। নামিরা বিছানার একপাশে বসে চুপচাপ ঘুমন্ত কামিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। ছোট্ট মেয়েটা ঘুমের মাঝে মুচকি হাসছে। নামিরার বুকের ভেতরটা হঠাৎ কেমন হাহাকার করে ওঠে। এই হাসিটা যেন কখনো মুছে না যায় আল্লাহ। মনে মনে কথাটা বলতেই তার চোখের কোণে পানি জমে ওঠে। ঠিক তখনই দরজায় নক পড়ে। নেহা হাতে 2 কাপ কফি নিয়ে ঢুকে বলে, এই সকাল সকাল আবার কি চিন্তা শুরু করলি? নামিরা হালকা হাসল, কিছু না। তুই কিছু না বললেই বুঝি সব ঠিক? নেহা পাশে বসতেই নামিরা ধীরে বলল, কাল ওদের দিকে পুরনো কিছু কথা মনে পড়ে গেল। নেহা দীর্ঘশ্বাস ফেলল। তুই চাইলে এখনো সব ঠিক হতে পারে। সব ভাঙা জিনিস জোড়া লাগে না নেহা, কিন্তু পরিবার তো। স্টপ। নামিরার গলা হঠাৎ কঠিন হয়ে যায়। ওই মানুষগুলোকে আমার পরিবার বলবি না। নেহা চুপ করে যায়, কারণ সে জানে নামিরা বাইরে যতটা শক্ত ভেতরে ততটাই ভাঙা। ঠিক তখনই ঘুম থেকে উঠে চোখ মেলল কামিয়া। মাকে দেখে হাত বাড়িয়ে দিল, মাম্মা। নামিরা দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসি মুখে কোলে তুলে নিল তাকে।
গুড মর্নিং আমার বেবি। কামিয়া মায়ের গালে চুমু দিয়ে বলল, আমার মন আত্মে ভালো। কেন? কাল তকনেত পেয়েছি। নেহা হেসে ফেলল। এই মেয়ের সব ঝোঁক চকলেটেই। হাসির মাঝে হঠাৎ নামিরার ফোন বেজে ওঠে। স্ক্রিনের নামটা দেখে তার মুখের হাসি মিলিয়ে যায়। কাহির ভাইয়া। 4 বছর ধরে এই মানুষটা বিদেশে থেকেও নিয়মিত তার খোঁজ রাখে। পৃথিবীতে যদি কাউকে নামিরা নিজের মানুষ ভাবে, তাহলে সে কাহির। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর কণ্ঠ। কেমন আছিস পুতুল? নামিরার চোখ হঠাৎ ভিজে ওঠে। এই একটা মানুষই তাকে এখনো পুতুল বলে ডাকে। ভালো আছি ভাইয়া। মিথ্যে বললি? নামিরা চুপ। কাহির আবার বলে, কালোদের দেখেছিস তাই না? নামিরা অবাক হয় না। এই মানুষটা সব বুঝে যায়। ওরা কি তোর সাথে কথা বলেছে? না, আমি সুযোগ দেইনি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর কাহির শান্ত গলায় বলল, একদিন না একদিন তোদের মুখোমুখি হতেই হবে নামি। আমি প্রস্তুত আছি, কিন্তু ওরা না। কথাটা শুনে নামিরা তাচ্ছিলের হাসি হাসল। আমার কষ্ট দেখার সময় তো ওরা প্রস্তুত ছিল। কাহির দীর্ঘশ্বাস ফেলে। আমি খুব শীঘ্রই দেশে ফিরছি। নামিরা চমকে ওঠে। হঠাৎ? কিছু অসমাপ্ত হিসাব বাকি আছে। কথাটা বলেই ফোন কেটে দেয় কাহির। নামিরা স্থির হয়ে বসে থাকে। তার বুকের ভেতর কেমন অদ্ভুত অশান্তি শুরু হয়েছে। কারণ সে জানে কাহির দেশে ফিরছে মানে অতীত আবার তার সামনে দাঁড়াবে। অন্যদিকে খানবাড়িতে থমথমে পরিবেশ। আরমিন খান বিছানায় বসে কাঁদছেন। কাল বিয়ে বাড়িতে নামিরাকে দেখার পর থেকে তার বুকের ভেতরটা অস্থির হয়ে আছে। সানজিদা পাশে বসে বলে, আম্মু, আপনি আবার কাঁদছেন? আরমিন খান কাপা গলায় বলে, আমার ছোট মেয়েটা আমাকে এত ঘৃণা করে কেন শানু? সানজিদা তিক্ত হাসল। কারণ আপনি তাকে কখনো ভালোবাসেননি। আমি ভুল করেছি। ভুল? সানজিদার গলায় এবার উঁচু হয়ে যায়। আপনি ছোটবেলা থেকে ওকে মানুষই মনে করেননি। আমরা সবাই যখন নতুন জামা পেতাম, ও তখন কাজের মেয়ের পুরনো জামা পরত। আপনি জানেন স্কুলে সবাই ওকে কি বলতো? আরমিন খান মাথা নিচু করে ফেলেন। আপনি কখনো জানার চেষ্টাও করেননি। হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ধীরে বলে ওঠে, কিন্তু এখন সময় এসেছে সব সত্যি সামনে আসার। সবাই তাকিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে আছি আরাফাত খান। তার চোখে স্পষ্ট অপরাধবোধ। আমরা সবাই নামিরার অপরাধী। বিকেলের নরম বাতাস বইছে বারান্দা জুড়ে। নামিরা চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখছে। নিচের রাস্তার মানুষগুলো ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। হঠাৎ তার মনে হলো মানুষের জীবন কত অদ্ভুত। কারো কাছে পরিবার মানে শান্তি, নিরাপত্তা, আবার তার কাছে পরিবার মানে আতঙ্ক। কি ভাবছিস? সনিয়ার কথায় নামিরা পিছন ফিরে তাকায়। কিছু না। আবার সেই পুরনো ডায়লগ। সনিয়া পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর জীবনে কামিয়ার বাবা কোথায় নামিরা? প্রশ্নটা শুনে নামিরার মুখ শক্ত হয়ে যায়। এ প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। সে কি বেঁচে আছে? নামিরা ঠোঁট কামড়ে ধরে। তারপর ধীরে বলে, কিছু মানুষ বেঁচে থেকেও মৃত হয়। সোনিয়া আর কিছু জিজ্ঞেস করে না। ঠিক তখনই কামিয়া দৌড়ে এসে বলে, মাম্মা, আমি পড়ে গেছি। নামিরা অবাক হয়ে নিচে তাকায়। কোথায় পড়েছ? কামিয়া নিজের ছোট্ট হাতে হাঁটু দেখিয়ে বলে, এইখানে। একটুখানি লাল হয়েছে মাত্র। কিন্তু সে এমন ভাব করছে যেন বিশাল যুদ্ধ করে এসেছে। নামিরা হেসে তাকে কোলে তুলে নেয়। আমার বেবিটা এত দুর্বল নাকি? না, আমি ভালো মেয়ে। তাহলে কাঁদলে কেন? কামিয়া ফিসফিস করে বলে, তুমি আদল তোলবা তাই। কথাটা শুনেই সবাই হেসে ওঠে। এই ছোট্ট মেয়েটাই নামিরার জীবনের একমাত্র আলো। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর নামিরা আলমারি খুলে একটা পুরনো বক্স বের করলো। বক্সটার ভেতরে অনেক পুরনো কিছু ছবি, কাগজ আর একটা ছোট্ট চেইন। চেইনটা হাতে নিতে তার চোখ ভিজে ওঠে। কেন আমার জীবনে ফিরে এসেছিলেন আপনি? বুকের ভেতর জমে থাকা কষ্টটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে, আননোন নাম্বার থেকে। আমি দেশে ফিরেছি। মাত্র 3টা শব্দ, কিন্তু এই 3টা শব্দই নামিরার পুরো শরীর কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ সে খুব ভালো করে জানে এই নাম্বার কার। তার অতীত ফিরে এসেছে। নামিরা দ্রুত নাম্বারটা ব্লক করতে গিয়েও থেমে যায়। ঠিক তখনই আবার মেসেজ আসে, তুমি পালিয়ে থাকতে পারবে না নামি। নামিরার হাত কাঁপতে শুরু করে। তার শ্বাস ভারী হয়ে আসে। এই একই কথা একদিন সেই মানুষটাই বলেছিল, যেদিন তার জীবনটা পুরো বদলে গিয়েছিল। হঠাৎ বাইরে বজ্রপাত হয়। নামিরা চোখ বন্ধ করে ফেলে। অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতি তার মাথায় ঝড় তুলছে। পরদিন সকালে খানবাড়িতে সবাই অবাক হয়ে যায়। কারণ বাড়ির সামনে একটা কালো গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে নামলো লম্বা একজন পুরুষ। কালো শার্ট, চোখে ঠান্ডা দৃষ্টি। তাকে দেখি সানজিদা ফিসফিস করে বলে, কাহির ভাইয়া। 4 বছর পর দেশে ফিরেছে কাহির, কিন্তু আগের সে হাসি খুশি ছেলেটা যেন নেই।
তার চোখে মুখে এখন অদ্ভুত কঠোরতা। আরাফাত খান এগিয়ে এসে বলে, কেমন আছো বাবা? কাহির শান্ত দৃষ্টিতে তাকায়, তারপর ধীরে বলে, নামিরা কোথায়? প্রশ্নটা শুনে সবাই চুপ হয়ে যায়। কাহির ঠান্ডা গলায় আবার বলে, এবারের সবাই মিলে একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করেছেন। এবার আমি এসেছি হিসাব চাইতে। সকালটা যেন আজ অন্যরকম ভারী লাগছে নামিরার কাছে। আগের রাতের সেই মেসেজটা বারবার মাথার ভেতর ঘুরছে, আমি দেশে ফিরেছি। এই তিনটা শব্দ যেন তার শান্ত জীবনটাকে আবার নাড়িয়ে দিয়েছে। কামিয়া ঘুম থেকে উঠে মায়ের পাশে এসে দাঁড়ায়। মাম্মা, তোমার মন খারাপ? নামিরা দ্রুত নিজেকে সামলে হাসে। না রে বাবু, কিছু না। কিন্তু তার চোখের গভীরতা লুকানো যায় না। ঠিক তখনই নিহা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলে, তুই খবরটা জানিস? নামিরা ভ্রুকুচকে তাকায়। কোন খবর? কাহির ভাইয়া দেশে ফিরে এসেছে। এ কথাটা শোনার পর নামিরা যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার হাতের চা কাপটা হালকা কেঁপে ওঠে। ফিরে এসেছে মানে সত্যি? নেহা মাথা নাড়ে, হ্যাঁ। আর সরাসরি খানবাড়িতেই গেছে। নামিরার মুখ শক্ত হয়ে যায়। সে ওখানে কেন গেছে? নেহা একটু দ্বিধা নিয়ে বলে, কারণ সে তোকে খুঁজছে। এ কথাটা যেন নামিরার বুকের ভেতরে একটা অদৃশ্য আঘাত করে। সে দ্রুত উঠে দাঁড়ায়। আমি কোথাও যাব না। নেহা অবাক হয়ে বলে, তুই পালাচ্ছিস না নামি? নামিরা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি আর পালাই না। আমি শুধু অপেক্ষা করি। অন্যদিকে খানবাড়ি। কাহির দাঁড়িয়ে আছে লিভিং রুমে। তার সামনে পুরো পরিবার। কিন্তু তার চোখ শুধু একটা মানুষকেই খুঁজছে। সানজিদা কাপা গলায় বলে, ভাইয়া, তুমি এত রাগ করছো কেন? কাহির ধীরে ধীরে বলে, রাগ না সানু, এটা হিসাব। আরাফাত খান সামনে এসে বলেন, তুমি যা বলছো সবটা ঠিক না বুঝেই বলছো। কাহির হালকা হাসে, আমি সব বুঝে বলছি আঙ্কেল। তার চোখ কঠিন হয়ে যায়। এবারের একজন মানুষ একটা মেয়েকে ধ্বংস করেছে, আর আপনারা সবাই চুপ ছিলেন। আরমিন খান কাঁদতে কাঁদতে বলেন, আমি ভুল করেছি বাবা। কাহির হঠাৎ চিৎকার করে ওঠে, ভুল? পুরো বাড়ি চুপ হয়ে যায়। একটা বাচ্চাকে ভালোবাসা না দিয়ে বড় করা, এটা ভুল না, এটা অপরাধ। তারপর হঠাৎ সে শান্ত গলায় বলে, আমি নামিরাকে এখানে নিয়ে আসব। সানজিদা অবাক হয়ে বলে, কিভাবে? কাহির দরজার দিকে তাকিয়ে বলে, সে নিজেই আসবে। তার চোখে একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস, কারণ সে যতই লুকাক, সেটা একদিন সামনে আসেই। বিকেলে নামিরা একা দাঁড়িয়ে থাকে নদীর ধারে। বাতাসে তার চুল উড়ছে, চোখে গভীর চিন্তা। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ, এখনো একা থাকতে ভালোবাসিস? নামিরা ধীরে ঘুরে তাকায়। কাহির। 4 বছর পর তারা আবার মুখোমুখি। কিছুক্ষণ কেউ কিছু বলে না। তারপর নামিরা ঠান্ডা গলায় বলে, তুমি কেন ফিরে এসেছো? কাহির এক পা এগিয়ে আসে, তোমাকে নিতে। নামিরা হালকা হাসে, আমি কোনো জিনিস না। কাহির গভীর চোখে তাকিয়ে বলে, তুই আমার দায়িত্ব ছিলি নামি, আর আমি দেরি করে ফেলেছি। নামিরার চোখ কেঁপে ওঠে, দেরি তো তুমি করনি কাহির ভাইয়া, দেরি করেছে জীবন। এক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ নামিরা বলে, আমার জীবন এখন আর কারো দায়িত্ব না। কাহির শান্ত গলায় বলে, তাহলে সেই মেয়েটার কথা বল, যার নাম কামিয়া। এই নামটা শুনতেই নামিরার মুখ শক্ত হয়ে যায়। কাহির ধীরে বলে, সে কার মেয়ে নামি? নামিরা কোনো উত্তর দেয় না, কিন্তু তার চোখে ভয় লুকানো যায় না। রাত নেমে এসেছে। নামিরা ঘরে বসে আছে, কিন্তু তার মাথা একদম শান্ত না। কাহিরের শেষ প্রশ্নটা বারবার মনে পড়ছে, সে কার মেয়ে? কামিয়া পাশে এসে বসে, মাম্মা, তুমি চুপ কেন? নামিরা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কিছু না বাবু। কিন্তু তার বুকের ভেতর অশান্ত ঝড় বইছে। ঠিক তখনই দরজায় জোরে নক পড়ে। নেহা দরজা খুলতেই অবাক হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে কাহির। নামিরা উঠে দাঁড়ায়, তুমি এখানে? কাহির শান্ত গলায় বলে, তুই আমার প্রশ্নের উত্তর দিসনি। নামিরা কঠিন গলায় বলে, আমি তোমাকে কোনো জবাব দিতে বাধ্য না। কাহির এক পা এগিয়ে আসে, কিন্তু আমি জানি সত্যি। নামিরা চমকে যায়। কাহির ধীরে বলে, কামিয়া আমার মেয়ে না? রুমে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। নেহা, সনিয়া সবাই চুপ। নামিরার চোখ কাঁপতে শুরু করে, এই কথা তুমি কোথা থেকে? কাহির শান্ত কিন্তু কঠিন গলায় বলে, কারণ আমি জানি অতীতটা তুমি আমাকে কখনো পুরোটা বলনি। কিছুক্ষণ নীরবতা। তারপর নামিরা হঠাৎ চিৎকার করে ওঠে, তুমি কিছুই জানো না কাহির ভাইয়া। তার চোখ ভিজে যায়। তুমি শুধু নিজের দিকটাই দেখেছ, আমার কষ্টটা না। কামিয়া ভয়ে মায়ের পেছনে লুকিয়ে যায়। কাহির নরম গলায় বলে, আমি সব শুনতে চাই। নামিরা হাসে, কিন্তু সেই হাসি কষ্টের। শোনার পরও কি তুমি একই থাকবে? কাহির দৃঢ় গলায় বলে, আমি বদলাবো না। এক মুহূর্ত থেমে নামিরা ধীরে বলে, তাহলে শোনো, আমার জীবনের শুরুটা কোনো গল্প না,
সেটা একটা শাস্তি। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর এই শাস্তির শেষটা এখনো বাকি। কাহির চুপ করে যায়। ঘরের পরিবেশটা অদ্ভুত ভারী হয়ে আছে। নামিরার চোখের পানি থামছে না। কামিয়া মায়ের পাশে চুপচাপ বসে আছে। ছোট্ট মানুষটা বুঝতে না পারলেও অনুভব করতে পারছে তার মাম্মা কষ্ট পাচ্ছে। কাহির ধীরে সোফায় বসে বলে, সবটা খুলে বল নামি। নামিরা কিছুক্ষণ চুপ থাকে। তারপর গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, ছোটবেলায় আমি ভাবতাম হয়তো আমার মাঝেই কোনো সমস্যা আছে, তাই আম্মু আমাকে ভালোবাসে না। তার ঠোঁটে তিক্ত হাসি ফুটে ওঠে। আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। ভাবতাম আমি কি খুব খারাপ দেখতে, নাকি খুব বিরক্তিকর। কাহিরের বুকটা মোচড় দিয়ে ওঠে। নামি, না ভাইয়া, আজ আমাকে বলতে দাও। নামিরা দৌড়ে তাকিয়ে বলে, আম্মু যখন আপুকে আদর করত, আমি দরজার আড়াল থেকে দেখতাম। শুধু ভাবতাম একদিন যদি আমাকেও একটু জড়িয়ে ধরতো। তার গলা কেঁপে ওঠে। কিন্তু আমি কাছে গেলেই উনি বিরক্ত হয়ে যেতেন। সনিয়ার চোখ ভিজে যায়। নামিরা আবার বলে, একদিন স্কুলে সবাইকে নিয়ে মাদার্স ডে অনুষ্ঠান ছিল। সবাই নিজের মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল। আমি একা ছিলাম। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সেদিন বাড়ি ফিরে আম্মুকে জড়িয়ে ধরেছিলাম। শুধু একবার মা বলে ডাকতে চেয়েছিলাম। তারপর কাহির ফিসফিস করে জিজ্ঞেস করে। নামিরা ঠান্ডা হাসে। তিনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। রুমে নিস্তব্ধতা নেমে আসে। বলেছিলেন, আমার সামনে আসবি না। কাহির মুঠো শক্ত করে ফেলে। তার নিজের উপর ভীষণ রাগ হচ্ছে, কারণ সে তখন পাশে ছিল না। আমি যদি তখন দেশে থাকতাম, কিছুই বদলাতো না। নামিরা শান্ত গলায় বলে, মানুষ যার কাছে অবাঞ্ছিত, তাকে কেউ বাঁচাতে পারে না। ঠিক তখনই কামিয়া হঠাৎ মায়ের গাল ছুঁয়ে বলে, মাম্মা, কান্দো না। নামিরা মেয়েকে জড়িয়ে ধরে। আমি কাঁদছি না বাবু। কামিয়া ছোট্ট হাতে চোখের পানি মুছে দেয়। আমি আছি না। এই ছোট্ট কথাটায় নামিরার বুক ভেঙে দেয়। সে কামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলে, আমি তোকে কখনো আমার মতো একা হতে দেব না। অন্যদিকে খানবাড়িতে আরমিন খান নিজের রুমে বসে পুরনো অ্যালবাম দেখছেন। একটা ছবিতে ছোট্ট নামিরা দূরে দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই হাসছে। হঠাৎ তার বুকটা কেঁপে ওঠে। আমি কি সত্যি এতটা নিষ্ঠুর ছিলাম? ঠিক তখনই আরাফাত খান রুমে ঢুকে বলেন, তুমি শুধু ভুল না আরমিন, অন্যায় করেছ। আরমিন কাঁদতে কাঁদতে বলেন, আমি জানি। না, তুমি জানো না। আরাফাতের গলায় হতাশা। তুমি কখনো বোঝোনি একটা বাচ্চা প্রতিদিন একটু ভালোবাসার জন্য কতটা অপেক্ষা করে। আরমিন মাথা নিচু করে ফেলেন। আজ যদি সে আমাদের ঘৃণা করে, তাহলে দোষটা আমাদের। কথাগুলো শুনে আরমিনের বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। কারণ আজ প্রথমবার তিনি নিজের অপরাধের ভাব অনুভব করছেন। রাত গভীর। সবাই ঘুমিয়ে পড়লেও নামিরার চোখে ঘুম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কাহির বলে, তুই এখনো আমাকে বিশ্বাস করিস? নামিরা কিছুক্ষণ চুপ থেকে বলে, জানি না। কাহির ধীরে সামনে এসে দাঁড়ায়। কিন্তু আমি আজও তোকে আগের মতোই আগলে রাখতে চাই। নামিরা হালকা হাসে। অনেক দেরি হয়ে গেছে ভাইয়া। কাহির গভীর দৃষ্টিতে তাকায়। সবকিছুর জন্য না। ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি এসে থামে নিচে। একজন লোক গাড়ি থেকে নেমে ফ্ল্যাটের দিকে তাকায়। লোকটার মুখ দেখে নামিরার শরীর ঠান্ডা হয়ে যায়। তার ঠোঁট কাঁপতে থাকে। সে এখানে কেন? কাহির দ্রুত নিচে তাকায়। কে সে? নামিরার চোখে স্পষ্ট আতঙ্ক। নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে নামিরার হাত পা ঠান্ডা হয়ে গেছে। 4 বছর আগে সে দুঃস্বপ্ন যেন আবার তার সামনে ফিরে এসেছে। কাহির উদ্বিগ্ন গলায় বলে, নামি, কে ওই লোকটা? নামিরা ঠোঁট কামড়ে ধরে। যে মানুষটা আমার জীবন শেষ করে দিয়েছিল। কাহিরের চোখ মুহূর্তেই বদলে যায়। সে কি কামিয়ার বাবা? নামিরা কোনো উত্তর দেয় না, কিন্তু তার নীরবতাই সব বলে দেয়। ঠিক তখনই নিচের লোকটা মাথা তুলে সরাসরি বারান্দার দিকে তাকায়। তার ঠোঁটে হালকা হাসি। সে জানে আমি এখানে আছি। নামিরা ফিসফিস করে বলে। কাহির রাগে ফুঁসতে থাকে, আমি এখনই নিচে যাচ্ছি। নামিরা দ্রুত তার হাত ধরে ফেলে। না। কেন? কারণ তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর। কাহির কঠিন গলায় বলে, আমি কাউকে ভয় পাই না। নামিরার চোখ ভিজে ওঠে। কিন্তু আমি পাই। এই প্রথম কাহির বুঝতে পারে নামিরা শুধু কষ্ট পায়নি, সে ভয় পেতেও শিখেছে। নিচে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে ধীরে সিগারেট জ্বালায়। তার ঠোঁটে অদ্ভুত হাসি। অনেক পালিয়েছ নামিরা। সে নিজের ফোন বের করে একটা মেসেজ পাঠায়, আমি তোমার খুব কাছে আছি। মেসেজটা দেখে নামিরার বুক ধরফর করতে শুরু করে। কাহির ফোনটা নিয়ে দেখে। তার চোখে আগুন জ্বলে ওঠে। তার সাহস কত! নামিরা ধীরে বলে, তুমি তাকে চেনো না। চিনে নেব। না ভাইয়া, কিছু মানুষকে না চিনলেই ভালো।
কাহির এবার দৃঢ় গলায় বলে, আজ থেকে তুই একা না। নামিরা চুপ করে থাকে, কারণ এই কথাটা সে আগে অনেকবার শুনেছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই তাকে একাই ছেড়ে গেছে। পরদিন সকালে কামিয়া খেলতে খেলতে হঠাৎ নিচে পড়ে যায়। আহ! নামিরা দ্রুত দৌড়ে আসে। কি হয়েছে বাবু? কামিয়া কান্না জড়ানো গলায় বলে, ব্যথা পাইছি। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়ানো একজন মানুষ দ্রুত এগিয়ে এসে কামিয়াকে কোলে তুলে নেয়। সাবধানে মামনি। পুরুষ কণ্ঠটা শুনে নামিরার শরীর কেঁপে ওঠে। সে ধীরে মাথা তুলে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান রহমান, নামিরার অতীত, কামিয়ার বাবা। তার চোখে সে আগের মতোই তীক্ষ্ণ দৃষ্টি। কামিয়া অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। তুমি কে? আরিয়ান মৃদু হেসে বলে, আমি তোমার বন্ধু। নামিরা হঠাৎ চিৎকার করে ওঠে, কামিয়াকে নামাও। পুরো পরিবেশ থমকে যায়। আরিয়ান ধীরে কামিয়াকে নামিয়ে দেয়। তারপর শান্ত গলায় বলে, এত বছর পর এভাবেই কথা বলবে? নামিরার চোখে ঘৃণা। তুমি এখানে কেন এসেছ? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আমার মেয়েকে নিতে। কথাটা শোনা মাত্রই নামিরার পৃথিবী যেন থেমে যায়। কি বললে? আরিয়ান এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে, কামিয়া আমার মেয়ে, তাকে নিয়ে যাওয়ার অধিকার আমার আছে। ঠিক তখনই পেছন থেকে কাহির এসে দাঁড়ায়। তার চোখে স্পষ্ট রাগ। তোমার কোনো অধিকার নেই। আরিয়ান ঠান্ডা দৃষ্টিতে তাকায়। আর আপনি কে? কাহির এক পা সামনে এসে দাঁড়ায়। নামিরার মানুষ। দুজনের চোখে চোখ পড়তেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। আরিয়ান আর কাহির মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনের চোখে স্পষ্ট আগুন। পরিবেশ এতটাই ভারী হয়ে গেছে যে নেহা, সনিয়া কেউ একটা শব্দ পর্যন্ত করার সাহস পাচ্ছে না। কামিয়া ভয়ে নামিরার পেছনে গিয়ে দাঁড়ায়। মাম্মা, উনিকে? নামিরার বুকটা মোচড় দিয়ে ওঠে। সে মেয়েকে নিজের সাথে জড়িয়ে ধরে। কেউ না বাবু। আরিয়ান তিক্ত হেসে বলে, নিজের বাবাকে কেউ না বলছো? নামিরার চোখ মুহূর্তেই লাল হয়ে ওঠে। বাবা? সে হাসল, কিন্তু সে হাসিতে কষ্ট আর ঘৃণা ছাড়া কিছুই নেই। যে মানুষটা একটা অনাগত সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, সে বাবা হওয়ার যোগ্য না। কাহির চমকে ওঠে। কি? আরিয়ান বিরক্ত গলায় বলে, পুরনো কথা টেনে লাভ নেই নামিরা। আমার পুরো জীবনটাই পুরনো ক্ষতে ভরা। নামিরাই এবার আর নিজেকে সামলাতে পারে না। তুমি বলেছিলে এই বাচ্চা জন্ম নিলে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তুমি বলেছিলে আমাকে আর এই বাচ্চাকে তুমি চাও না। কামিয়া কিছু না বুঝিয়েও মায়ের চোখের পানি দেখে কেঁদে ফেলে। কাহিরের শরীর রাগে কাঁপছে। সে আরিয়ানের কলার চেপে ধরে। তুই একটা মেয়েকে এই অবস্থায় রেখে চলে গিয়েছিলি? আরিয়ান শান্ত গলায় বলে, আমাদের সম্পর্কটা এত সহজ ছিল না। চুপ। কাহির গর্জে ওঠে। তুই যদি আজ থেকে 4 বছর আগে নামিরাকে একা না ফেলতি, তাহলে ওকে আজ এভাবে ভেঙে পড়তে হতো না। নামিরা হঠাৎ বলে ওঠে, থামো ভাইয়া। সে চোখ মুছে দাঁড়িয়ে যায়। আমি আর দুর্বল না। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি চলে যাও। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আবার আসব। কেন? কারণ কামিয়া শুধু তোমার না, আমারও। কথাটা বলেই সে চলে যায়। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে নামিরা ভেঙে পড়ে মেঝেতে। কাহির দ্রুত তাকে ধরে ফেলে। নামিরা ফিসফিস করে বলে, আমি আর পারছি না ভাইয়া। কাহিরের বুকটা মোচড় দিয়ে ওঠে। কারণ এই প্রথম সে বুঝতে পারছে এই মেয়েটা বাইরে যতটা শক্ত, ভেতরে ততটাই ভাঙা। রাতে কামিয়াকে ঘুম পাড়িয়ে নামিরা চুপচাপ জানালার পাশে বসেছিল। কাহির ধীরে এসে পাশে দাঁড়ায়। আরিয়ানের সাথে তোর পরিচয় কিভাবে? নামিরা কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম। সবাই আমাকে অবহেলা করলেও সে প্রথম আমাকে গুরুত্ব দিয়েছিল। তার ঠোঁটে তিক্ত হাসি। আমি বোকা ছিলাম। ভালোবাসা আর মায়ার পার্থক্য বুঝিনি। কাহির নিঃশব্দে শুনছে। সে আমাকে স্বপ্ন দেখিয়েছিল। বলেছিল আমি তার পুরো পৃথিবী। তারপর নামিরার চোখ ভিজে ওঠে। আমি প্রেগনেন্ট হয়ে যাই। কাহিরের বুক ধক করে ওঠে। আর সেদিন থেকেই সে বদলে যায়। নামিরা মাথা নিচু করে ফেলে। সে বলেছিল এই বাচ্চা নষ্ট করে ফেলতে। কাহির মুঠো শক্ত করে ধরে। আমি রাজি হইনি, কারণ আমি চাইনি আমার সন্তানও আমার মতো অবহেলিত হোক। তার চোখ বেয়ে পানি পড়ে। তারপর একদিন সে আমাকে ছেড়ে চলে যায়। কাহির ধীরে নামিরার মাথায় হাত রাখে। এবার আমি আছি। নামিরা কিছু বলে না, কারণ সে এখনো বিশ্বাস করতে ভয় পায়। পরদিন সকাল। খানবাড়িতে আজ অদ্ভুত ব্যস্ততা, কারণ কাহির সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আজ নামিরাকে এই বাড়িতে নিয়ে আসব। আরমিন খানের বুক ধড়ফড় করছে। 3 বছর পর তার ছোট মেয়ে বাড়িতে আসবে, কিন্তু সে জানে না নামিরা তাকে মা বলে ডাকবে নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। অন্যদিকে নামিরা তৈরি হচ্ছে।
মুখে কোনো মেকআপ নেই, তবুও তার সৌন্দর্য চোখে পড়ার মতো। সোনিয়া ধীরে বলে, তুই নিশ্চিত সেখানে যাবি? নামিরা আয়নার দিকে তাকিয়ে বলে, পালিয়ে থাকলে কিছু শেষ হয় না, কিন্তু তুই কষ্ট পাবি। নামিরা হালকা হাসে, আমি ছোটবেলা থেকে কষ্টের সাথে পরিচিত। ঠিক তখন কামিয়া দৌড়ে এসে বলে, মাম্মা, আমরাও যাব? নামিরা মেয়েকে কোলে তুলে নেয়। হ্যাঁ বাবু, তুমিও যাবে। খানবাড়ির সামনে গাড়ি থামতেই সবার বুক ধরফর শুরু হয়। কাহির আগে নেমে দরজা খুলে দেয়। তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামে নামিরা। পুরো বাড়ি নিস্তব্ধ। আরমিন খান দূর থেকে তাকিয়ে আছেন, তার চোখে পানি। এটাই সেই মেয়ে যাকে তিনি জন্মের পর থেকে দূরে ঠেলে রেখেছিলেন। আজ সে মেয়েটাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নামিরা ধীরে ভেতরে ঢুকে। তার চোখে কোনো আবেগ নেই, যেন এ বাড়ির সাথে তার কোনো সম্পর্কই নেই। হঠাৎ আরমিন খান কাপা গলায় বলে ওঠেন, নামিরা। এই ডাকটা শুনে নামিরার পা থেমে যায়, কারণ জীবনে প্রথম তার মা তার নাম ধরে ডাকল। আরমিন খান কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে আসেন। মা, আমাকে একবার ক্ষমা করে দে। নামিরার চোখ কেঁপে ওঠে, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে শক্ত করে ফেলে। ক্ষমা? সে ধীরে হাসে। আপনি জানেন মা, ছোটবেলায় আমি প্রতিদিন আপনার মুখ থেকে একটা মা ডাক শোনার অপেক্ষা করতাম। আরমিন খান কাঁদছেন। আমি ভুল করেছি মা। না। নামিরার গলা ঠান্ডা। ভুল একবার হয়, আপনি বছরের পর বছর আমাকে ঘৃণা করেছেন। পুরো বাড়ি নিস্তব্ধ। নামিরা ধীরে বলে, আজ হঠাৎ এত ভালোবাসা কেন? কেউ কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই কামিয়া হঠাৎ আরমিন খানের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি কান্দো কেন? সবাই অবাক হয়ে তাকায়। আরমিন খান কাপা হাতে কামিয়ার মাথায় হাত রাখেন। আর সেই মুহূর্তে তার বুকের ভেতরটা ভেঙে যায়, কারণ ছোট্ট এই মেয়েটার চোখ পুরোপুরি নামিরার মতো। কামিয়ার নিষ্পাপ প্রশ্নে পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়। তুমি কান্দো কেন? আরমিন খান কাপা হাতে কামিয়ার মাথায় হাত বুলিয়ে দেন। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কারণ আমি খুব খারাপ মানুষ দিদি ভাই। কামিয়া কিছু বুঝতে না পেরে মাথা কাত করে তাকায়। খারাপ মানুষ? পাশ থেকে নামিরা এগিয়ে এসে কামিয়াকে কোলে তুলে নেয়। বড়দের কিছু কথা আছে বাবু। কামিয়া ঠোঁট ফুলিয়ে চুপ করে যায়। আরমিন খান তাকিয়ে থাকেন নামিরার দিকে। কত বছর পর এত কাছে থেকে দেখছেন নিজের মেয়েকে, অথচ এই মেয়েটার শৈশবের একটা স্মৃতিও তার কাছে নেই। হঠাৎ নামিরা বলে ওঠে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? কাহির সামনে এসে দাঁড়ায়, কারণ কিছু সত্যি আজ সবার সামনে আসবে। আরাফাত খান দীর্ঘশ্বাস ফেলে বলেন, নামিরা, আমরা জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমাদের নেই, তাহলে ক্ষমা চাইবেন না। নামিরার উত্তর শুনে সবাই চুপ হয়ে যায়, কারণ আমি ক্ষমা করতে পারবো না। কথাটা শুনে আরমিন খান ভেঙে পড়েন। একটা সুযোগই দিবি না মা? নামিরার চোখে জল চিকচিক করে ওঠে। আমি যখন 5 বছর বয়সে জ্বরে পড়ছিলাম, তখন একটা সুযোগ চেয়েছিলাম, আপনি দেননি। আমি আমি যখন স্কুলের অনুষ্ঠানে আপনার জন্য অপেক্ষা করেছিলাম, তখন একটা সুযোগ চেয়েছিলাম, আপনি আসেননি। পুরো বাড়িতে শুধু নামিরার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। আমি যখন রাতে দুঃস্বপ্ন দেখে কাঁদতাম, তখন একটা সুযোগ চেয়েছিলাম, আপনি আমার পাশে বসেননি। আরমিন খান মুখ চেপে কান্না করেন। নামিরা ধীরে বলে, আজ এত বছর পরে আমি আর সেই ছোট্ট মেয়েটা নেই। ঠিক তখনই বাড়ির বাড়ি একটা গাড়ি এসে থামে। কাহিরের চোখ সরু হয়ে আসে। সে এখানে কেন? সবাই জানালার দিকে তাকায়। গাড়ি থেকে নেমেছে আরিয়ান। নামিরার মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। আমি জানতাম সে আসবে। আরিয়ান ধীর পায়ে ভেতরে ঢুকে বলে, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। কাহির এগিয়ে যায়। তোমাকে কেউ ডাকেনি। আরিয়ান ঠান্ডা গলায় বলে, বাবা হয়ে মেয়েকে দেখতে অনুমতি লাগে না। নামিরার হাসি পায়। 4 বছর কোথায় ছিলে তখন? আরিয়ান এবার চুপ করে যায়, কিন্তু তার চোখ বারবার কামিয়ার দিকে চলে যাচ্ছে। ছোট্ট মেয়েটা ঠিক তার মতোই চোখ পেয়েছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলেও কাহিরের চোখে ঘুম নেই। সে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মাথায় ঘুরছে একটা পুরনো ঘটনা। 4 বছর আগে, যেদিন সে প্রথম জানতে পেরেছিল নামিরা গর্ভবতী, সেদিন সে প্যারিসে ছিল। নামিরা কাঁদতে কাঁদতে তাকে ফোন করেছিল, ভাইয়া, আমি খুব বিপদে আছি। কাহির তখন একটা বড় পরীক্ষার মধ্যে ছিল। সে ভেবেছিল 2-1 দিন পরে কথা বলবে, কিন্তু সে 2-1 দিনই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। যখন সে সব জানতে পারে, তখন অনেক দেরি হয়ে গেছে। সেদিন থেকে সে নিজেকে ক্ষমা করতে পারেনি, আজও পারে না। কাহির মুঠো শক্ত করে ফিসফিস করে বলে, এবার আর কাউকে তোকে কষ্ট দিতে দেব না পুতুল। পরদিন সকাল, খানবাড়ির সবাই একসাথে নাস্তার টেবিলে বসেছে। এত বছর পর এই দৃশ্যটা অদ্ভুত লাগছে সবার কাছে।
নামিরা এক কোণে বসে আছে, তার পাশে কামিয়া। কামিয়া টেবিলের খাবার দেখে চোখ বড় বড় করে বলে, এত তাবাল? সানজিদা হেসে ফেলে, হ্যাঁ মামনি। কামিয়া গম্ভীর মুখে বলে, আমি সব খাবো। তার কথায় সবাই হেসে ওঠে। অনেক বছর পর খানবাড়িতে হাসির শব্দ শোনা যায়, কিন্তু নামিরা হাসে না। তার চোখে এখনো দূরত্ব। ঠিক তখনই আরমিন খান নিজের প্লেট থেকে একটা রুটি ছিঁড়ে কামিয়ার দিকে বাড়িয়ে দেন। দিদি ভাই, এটা খাবে? কামিয়া মায়ের দিকে তাকায়। নামিরা কিছু বলে না। তখন কামিয়া রুটিটা নিয়ে খুশি হয়ে খেতে শুরু করে। আরমিন খানের চোখ আবার ভিজে ওঠে, কারণ জীবনে প্রথমবার তিনি নিজের রক্তের কাউকে হাতে খাইয়ে দিচ্ছেন, আর সেটা তার নাতনি। হঠাৎ কামিয়া বলে, তুমি আমার নানু? পুরো টেবিল চুপ হয়ে যায়। আরমিন খান কাঁদতে কাঁদতে মাথা নাড়েন, হ্যাঁ দিদি ভাই। কামিয়া খুশি হয়ে বলে, আমার নানু আছে। নামিরার বুক কেঁপে ওঠে। এই একটা সম্পর্ক থেকে সে নিজেকে দূরে রাখতে চাইলেও কামিয়া কি পারবে? ঠিক তখনই বাড়ির একজন কাজের লোক এসে বলে, ম্যাডাম, বাইরে একজন মহিলা এসেছেন। সবাই অবাক হয়, কে? উনি বলছেন ডক্টর আকসা। নামটা শুনেই আরমিন খান আর আরাফাত খান দুজনেই চমকে ওঠেন, কারণ এই সেই ডাক্তার যিনি নামিরার জন্মের সময় সবকিছুর সাক্ষী ছিলেন। কাহির ধীরে দাঁড়িয়ে যায়, তাকে ভেতরে নিয়ে আসুন। কয়েক মিনিট পর ডক্টর আকসা ভেতরে প্রবেশ করেন। বয়স বেড়েছে, কিন্তু চোখের তীক্ষ্ণতা আগের মতোই আছে। ভেতরে ঢুকেই তার চোখ পড়ে নামিরার ওপর। তুমি কায়নাত? নামিরা অবাক হয়ে তাকায়। আপনি আমাকে চেনেন? ডক্টর আকসা ধীরে হাসেন। তোমাকে প্রথম কোলে নিয়েছিলাম আমি। পুরো ঘর নিস্তব্ধ। তারপর তিনি আরমিন খানের দিকে তাকিয়ে বলেন, আজ আমি এমন একটা সত্যি বলতে এসেছি যেটা এত বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। সবার বুক ধক করে ওঠে, নামিরারও, কারণ সে বুঝতে পারছে তার অতীতের সবচেয়ে বড় রহস্য আজ সামনে আসতে চলেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। ডক্টর আকসা ধীরে ধীরে সোফায় বসলেন। তার চোখ একবার নামিরার দিকে, একবার আরমিন খানের দিকে ঘুরে গেল। আমি জানি না আজ এই কথা বলা ঠিক হবে কিনা, কিন্তু এত বছর ধরে একটা সত্যি বুকে নিয়ে ঘুরছি। আরমিন খান মাথা নিচু করে ফেললেন। কাহির গম্ভীর গলায় বলল, সত্যিটা জানার অধিকার নামিরার আছে। ডক্টর আকসা দীর্ঘশ্বাস ফেললেন। কায়নাতের জন্মের দিন আমি প্রথম বুঝেছিলাম এই বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই অবাঞ্ছিত হয়ে গেছে। নামিরার বুকটা মোচড় দিয়ে উঠল। যদিও সে নতুন কিছু শুনছে না, তবুও নিজের সম্পর্কে এমন কথা শুনতে কষ্ট হয়। কিন্তু আমি আজ অন্য একটা কথা বলতে এসেছি। সবাই তার দিকে তাকিয়ে আছে। নামিরার জন্মের ৩ মাস আগে আরমিন আমার কাছে একা এসেছিলেন। আরমিন খান চমকে তাকালেন। ডক্টর? না আরমিন, আজ আর কিছু লুকাবো না। ডক্টর আকসার শান্ত গলায় বললেন, সেদিন উনি কাঁদছিলেন। সবাই অবাক হয়ে গেল, কারণ আরমিন খান আর এই কান্না, এই দুটোকে কেউ একসাথে কল্পনাও করতে পারেনি। তিনি আমাকে বলেছিলেন তিনি ভয় পাচ্ছেন। নামিরা ভ্রুকুচকে তাকালো। ভয়? হ্যাঁ। ডক্টর আকসা মাথা নাড়লেন। তার ছোটবেলায় তার মায়ের সব ভালোবাসা শুধু তার ছোট বোন পেয়েছিল। আরমিন সবসময় অবহেলিত ছিলেন। ঘর নিস্তব্ধ। তাই নিজের বড় মেয়ে সানজিদাকে পেয়ে তিনি এতটাই জড়িয়ে পড়েছিলেন যে মনে করেছিলেন আরেকটা মেয়ে এলে সেই সম্পর্ক ভেঙে যাবে। নামিরা চুপচাপ শুনছে। তার চোখে কোনো জল নেই, শুধু গভীর শূন্যতা। এটা কোনো অজুহাত না, কিন্তু এটাই ছিল তার ভয়। আরমিন খান এবার ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি অসুস্থ ছিলাম, আমি বুঝিনি আমি কি করছি। নামিরা ধীরে বলল, না, আপনি খুব ভালো করেই বুঝেছিলেন। এক মুহূর্তে আবার নীরবতা, কারণ একজন মা প্রতিদিন একই ভুল 18 বছর ধরে করতে পারে না। কথাটা শুনে আরমিন খান ভেঙে পড়লেন। ডক্টর আকসা চোখ বন্ধ করলেন, কারণ তিনি জানেন এই ক্ষত এত সহজে ভরবে না। সেদিন রাতে নামিরা ছাদে দাঁড়িয়েছিল, তার মাথায় হাজারটা চিন্তা। হঠাৎ কাহির পাশে এসে দাঁড়ালো। কিছু ভাবছিস? রাগ হচ্ছে? নামিরা আকাশের দিকে তাকিয়ে বলল, জানি না। কাহির চুপ করে রইল। আজ প্রথমবার বুঝলাম আমার মায়েরও একটা ভাঙা অতীত ছিল। তাহলে তাতে আমার কষ্ট কমে না। কাহির মাথা নাড়ল, কমার কথাও না। নামিরা হালকা হাসল, কিন্তু ঘৃণাটাও যেন আগের মতো নেই। কাহির তার দিকে তাকিয়ে রইল। সম্ভবত এটাই পরিবর্তনের শুরু। পরদিন দুপুর। খানবাড়িতে আজ অদ্ভুত একটা অস্বস্তিকর পরিবেশ, কারণ সকাল থেকে আরিয়ান বারবার ফোন করছে। নামিরা কোনো ফোনই ধরছে না। শেষমেশ একটা মেসেজ আসে, আমার সাথে দেখা করো, না হলে আমি কোর্টে যাব। মেসেজটা পড়ে নামিরার মুখ শক্ত হয়ে যায়। কাহির পাশে বসেছিল, সে মেসেজটা দেখে গম্ভীর হয়ে যায়। সে কি চায়? কামিয়াকে। আর তুই? মরে গেলেও দেব না।
এক সেকেন্ডও দেরি না করে উত্তর দেয় নামিরা। কাহির মাথা নাড়ে। তাহলে ওকে লড়াই করেই নিতে হবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। একজন কুরিয়ার বয় নিয়ে এসেছে একটা খাম। খামটা নামিরার নামে। সে অবাক হয়ে খুলল। ভেতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখেই তার হাত কেঁপে উঠল। ছবিতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে সে আর আরিয়ান। দুজনেই হাসছে। ছবির পেছনে লেখা, তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না। নামিরা দ্রুত ছবিটা ভাঁজ করে ফেলল। কাহির সব দেখছিল। এখনো কি ওকে ভালোবাসিস? প্রশ্নটা শুনে নামিরা থমকে গেল। কয়েক সেকেন্ড পর ধীরে বলল, আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে অনেক আগেই মারা গেছে। আর এখনকার আরিয়ান, সে একজন অপরিচিত মানুষ। কাহির কিছু বলল না, কিন্তু তার বুকের ভিতর অদ্ভুত একটা স্বস্তি কাজ করলো। সন্ধ্যার দিকে হঠাৎ কামিয়া নিখোঁজ হয়ে যায়। মাত্র 10 মিনিট আগেও সে বাড়ির ভিতর খেলছিল। এখন কোথাও নেই। নামিরা প্রথমে ভেবেছিল অন্য রুমে আছে, কিন্তু পুরো বাড়ি খুঁজেও তাকে পাওয়া গেল না। তার বুক ধরফর করতে শুরু করলো। কামিয়া, কামিয়া! সবাই খুঁজতে শুরু করলো। আরমিন খান কাঁদতে কাঁদতে বললেন, আমার নাতনিটাকে খুঁজে বের করো। কাহির বাইরে দৌড়ে গেল। হঠাৎ গেটের পাশে ওর সিসিটিভি ফুটেজ দেখা হলো। আর ফুটেজ দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন লোক কামিয়াকে কোলে নিয়ে গাড়িতে উঠছে। আর সেই লোকটা আরিয়ান রহমান। নামিরার হাত থেকে ফোন পড়ে গেল। তার চোখে আতঙ্ক। না না, কাহিরের চোখে আগুন জ্বলে উঠল। আরিয়ান এবার সীমা ছাড়িয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে নামিরার ফোনে একটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে আরিয়ান। ফোনটা বাজতেই পুরো ঘর যেন থমকে গেল। স্ক্রিনে লেখা আরিয়ান রহমান। নামিরার হাত কাঁপছে, কিন্তু সে রিসিভ করল। কামিয়া আমার কাছে আছে। ওপাশ থেকে শান্ত, ঠান্ডা গলা। নামিরার বুকটায় এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। ওকে কোথায় রেখেছো তুমি? আরিয়ান ধীরে হাসল। যেখানে ওর থাকা উচিত। কাহির ফোনটা নামিরার হাত থেকে নিয়ে চিৎকার করে বলল, তুই বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছিস বল? আরিয়ান নির্লিপ্ত গলায় বলল, শান্ত হও। আমি ওকে কষ্ট দেব না। আমি শুধু আমার অধিকার চাই। নামিরার চোখ ভিজে উঠল। ও আমার মেয়ে, আর আমারও। এক সেকেন্ড নীরবতা। তারপর আরিয়ান বলে, তুমি চাইলে একা এসে দেখা করতে পারো, না হলে আমি আইন নিয়ে নেব। ফোন কেটে যায়। কাহির ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এই লোকটা পাগল হয়ে গেছে। নামিরা মেঝেতে বসে পড়ে। তার হাত কাঁপছে, চোখ ভেজা। ও আমার বাচ্চা। কাহির তাকে ধরার চেষ্টা করে। আমরা ওকে ফিরিয়ে আনব। না ভাইয়া। নামিরা ধীরে মাথা তোলে। আমি যাব। সন্ধ্যা। একটা পুরনো ওয়্যারহাউসের সামনে গাড়ি থামে। নামিরা একাই নেমে আসে। কাহির পিছনে গাড়িতে লুকিয়ে আছে। সে চুপি চুপি ফলো করছে। ওয়্যারহাউসের ভেতরে ঢুকতেই আলো আধারের মধ্যে একটা ছোট্ট চেয়ারে বসে আছে কামিয়া। তার হাতে খেলনা। মাম্মা! কামিয়া দৌড়ে আসে। নামিরা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মাম্মা, আমি খেলছি। পেছন থেকে তালি বাজে। ধীরে ধীরে বেরিয়ে আসে আরিয়ান। দেখো, আমি তো বলেছিলাম আমি ওকে কষ্ট দেব না। নামিরা দাঁড়িয়ে যায়। তুমি কি চাও? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, কামিয়াকে। নামিরা গর্জে ওঠে, তুমি কোনো অধিকার পাবে না। আরিয়ান শান্ত গলায় বলে, আমি ওর বাবা, তুমি না। ঠিক তখনই দরজার বাইরে থেকে কাহির ঢুকে পড়ে। ওর বাবা হওয়ার যোগ্যতা তোর নেই। আরিয়ান হেসে দেয়, তুমি আবার এখানে? কাহির সামনে এসে দাঁড়ায়। আর তোকে সতর্ক করতে এসেছি। আমি সতর্কতার বাইরে। এক মুহূর্তে দুজন মুখোমুখি। হঠাৎ আরিয়ান বলে, তুমি কি জানো নামিরা আমাকে ছেড়ে পালায়নি? আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। নামিরা চমকে ওঠে। মিথ্যা। আরিয়ান শান্ত গলায় বলে, তুমি সত্যি জানতে চাও? ওয়্যারহাউসের ভেতরের পরিবেশ হঠাৎ বদলে যায়। কামিয়া চুপচাপ মায়ের কোলে। কাহির আর আরিয়ান মুখোমুখি। আরিয়ান ধীরে বলতে শুরু করে, তুমি মনে করো আমি খারাপ ছিলাম, তাই না নামিরা? নামিরা কাপা গলায় বলে, তুমি খারাপ না, তুমি দানব ছিলে। আরিয়ান হালকা হাসে। আমি তখন নতুন বিজনেসে উঠছিলাম। তোমার গর্ভধারণ আমার ক্যারিয়ারের জন্য বড় ঝুঁকি ছিল। কাহির রেগে বলে, তাই একটা জীবনকে ফেলে দিয়েছিস? আরিয়ান তাকায়। আমি ওকে ছেড়ে যাইনি। আমি শুধু বলেছিলাম ওকে মেরে ফেলতে। নামিরা হঠাৎ কেঁপে ওঠে। চুপ করো। আরিয়ান চালিয়ে যায়, কিন্তু ও করেনি। তার আঙ্গুলে কামিয়ার দিকে ইশারা। এটাই তোমার জেদ নামিরা। তুমি ওকে বাঁচালে, কিন্তু নিজের জীবন শেষ করলে। নামিরা চোখ বন্ধ করে ফেলে। কাহির এগিয়ে গিয়ে আরিয়ানকে মারে। তোর সাহস কিভাবে হয়? আরিয়ান ঠান্ডা গলায় বলে, আমি সত্যি বলছি। হঠাৎ বাড়ি পুলিশ সাইরেন শোনা যায়। কাহির অবাক হয়। এটা কি হচ্ছে? আরিয়ান হাসে। আমি আগে থেকেই জানতাম তুমি আসবে। দরজায় পুলিশ ঢুকে পড়ে।
একজন অফিসার বলে, এই লোককে গ্রেফতার করা হচ্ছে। কাহির চমকে যায়। কেন? অফিসার কাগজ দেখিয়ে বলে, ইলিগ্যাল চাইল্ড কাস্টাডি, অ্যাবডাকশন রিপোর্ট। নামিরা চিৎকার করে ওঠে, ও মিথ্যা বলছে। কিন্তু আরিয়ান শান্তভাবে হাত তোলে। আমি তো বলেছিলাম আমি আইন দিয়ে নেব। কাহির ফিসফিস করে বলে, এটা প্ল্যান ছিল। আরিয়ান গাড়িতে উঠতে উঠতে নামিরার দিকে তাকায়। এই খেলাটা এখন শুরু হলো নামিরা। গাড়ি চলে যায়। কামিয়া কাঁদতে থাকে। নামিরা ভেঙে পড়ে। কাহির তার কাঁধে হাত রাখে। এটা শেষ না নামি, এটা শুরু। আরিয়ানের চলে যাওয়ার পরও নামিরার মাথা ঝিমঝিম করছে। কামিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আসে সে। কাহির গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মাথাতেও হাজারো চিন্তা। হঠাৎ নামিরা বলে উঠল, ভাইয়া, আরিয়ান এত আত্মবিশ্বাসী কেন? কাহির কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ তার হাতে এমন কিছু আছে যেটা আমরা জানি না। নামিরার বুক ধক করে উঠল। মানে, সে নিশ্চিত যে শেষ পর্যন্ত সে জিতবে। কথাটা শুনে নামিরা জানালার বাইরে তাকায়। এত বছর পরে কি তার জীবন আবার কারো হাতে খেলনা হয়ে যাবে? না, এবার সে ভাঙবে না। পরদিন সকালে কোর্ট থেকে একটি নোটিশ আসে। আরিয়ান রহমান কামিয়ার কাস্টাডির জন্য মামলা করেছে। খবরটা শুনে সবাই হতবাক। আরমিন খান কাঁদতে কাঁদতে বলেন, সে কি করে একটা মাকে তার সন্তান থেকে আলাদা করতে চায়? নামিরা তিক্ত হেসে বলে, যে মানুষ নিজের সন্তানকে পৃথিবীতে আসতে দিতে চায়নি, তার কাছ থেকে আর কি আশা করেন? কাহির নোটিশটা হাতে নিয়ে বলে, আমরা লড়ব। যদি আমি হেরে যাই, তুই হারবি না। যদি হারি? কাহির দৃঢ় গলায় বলে, তাহলে আমি পৃথিবী উল্টে দেব। প্রথমবারের মতো নামিয়ার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। সেদিন রাতে ডক্টর আকসা আবার খানবাড়িতে আসেন। তার হাতে একটা পুরনো ফাইল। আমি মনে করি এটা এখন নামিরার জানা দরকার। সবাই অবাক হয়ে তাকায়। ডক্টর আকসা ফাইলটা খুলে একটা রিপোর্ট বের করেন। এটা তোমার জন্মের সময়কার রিপোর্ট। নামিরা অবাক। আমার? হ্যাঁ। ডক্টর আকসা ধীরে বলেন, তোমার জন্মের পর একটা ঘটনা ঘটেছিল, যেটা তোমাকে কখনো বলা হয়নি। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। জন্মের সময় তোমার অবস্থা খুব খারাপ ছিল। তোমার শরীরে অক্সিজেন কমে যাচ্ছিল। আরমিন খান হঠাৎ মুখ ঢেকে ফেলেন। সেদিন যদি 5 মিনিট দেরি হতো, তুমি বাঁচতে না। নামিরা স্থির হয়ে যায়। আর জানো কে তোমাকে বাঁচিয়েছিল? সবাই অপেক্ষা করছে। ডক্টর আকসার ধীরে আরমিন খানের দিকে তাকান। তোমার মা। নামিরা বিস্ময়ে তাকিয়ে থাকে। কি? হ্যাঁ, সেদিন তিনি নিজের রক্ত দিয়েছিলেন তোমাকে। পুরো ঘর নিস্তব্ধ। নামিরার চোখে বিস্ময় আর বিভ্রান্তি, কারণ এই সত্যি তার জানা ছিল না। সারা রাত নামিরার ঘুম হলো না। একদিকে শৈশবের অবহেলা, অন্যদিকে নতুন সত্যি, যে মা তাকে কখনো কোলে নেয়নি, সেই মাই নাকি তার জীবন বাঁচিয়েছিল। সে কিছুই বুঝতে পারছে না। ভোরের দিকে ছাদে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর আরমিন খানও সেখানে আসেন। দুজনের মাঝে অস্বস্তিকর নীরবতা। অবশেষে আরমিন খান বলেন, তুই আমাকে ঘৃণা করিস, তাই না? নামিরা হেসে ফেলে। এই প্রশ্নটা অনেক দেরিতে করলেন। আরমিন খান মাথা নিচু করেন। আমি জানি। আপনি কি কখনো আমাকে ভালোবেসেছিলেন? প্রশ্নটা শুনে আরমিন খান কেঁপে ওঠেন। বেসেছিলাম। মিথ্যা। না মা। তার চোখ ভিজে ওঠে। আমি ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। নামিরা তিক্ত হাসে। ভালোবাসা যদি প্রকাশে না পায়, তাহলে সেটা অস্তিত্বহীন। কথাটা শুনে আরমিন খান চুপ করে যান, কারণ এর উত্তর তার কাছে নেই। এদিকে আরিয়ান নিজের অফিসে বসে আছে। তার সামনে একজন আইনজীবী, মিস্টার রহমান। কেসটা সহজ হবে না। আরিয়ান ঠান্ডা গলায় বলে, আমি সহজ কিছু চাইও না। আপনি কি সত্যি বাচ্চাটাকে চান? আরিয়ান কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর ডেস্কের ওপর রাখা কামিয়ার ছবিটার দিকে তাকায়। হ্যাঁ। কেন? প্রথমবারের মতো তার চোখে কষ্টের ছায়া দেখা যায়। কারণ সে আমার একমাত্র পরিবার। আইনজীবী অবাক হয়ে যায়, কারণ এই কথাটা কেউ আশা করেনি। কোর্টের প্রথম শুনানির দিন। নামিরার বুক ধরফর করছে। কামিয়া নেহার কাছে আছে। কাহির তার পাশে দাঁড়িয়ে। ভয় পাচ্ছিস? হ্যাঁ। পাবি না। নামিরা হালকা মাথা নাড়ে। ঠিক তখনই আরিয়ান কোর্টে প্রবেশ করে। আজ তার চোখে সেই পুরনো অহংকার নেই, বরং অদ্ভুত ক্লান্তি। বিচারক দুই পক্ষের বক্তব্য শুনলেন। আরিয়ানের আইনজীবী বললেন, আমার মক্কেল তার সন্তানের জীবনে থাকতে চান। নামিরার আইনজীবী বললেন, 4 বছর কোথায় ছিলেন তিনি? প্রশ্নটার জবাব দিতে গিয়ে প্রথমবার আরিয়ান চুপ হয়ে যায়। বিচারক সব শুনে পরবর্তী তারিখ দেন, কিন্তু বের হওয়ার সময় একটা ঘটনা ঘটে। আরিয়ান ধীরে নামিরার সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সাথে একা কথা বলতে চাই। আমার কিছু শোনার নেই। আছে। নামিরা চলে যেতে চায়,
কিন্তু আরিয়ানের পরের কথায় থেমে যায়। তুমি কি জানো আমি কেন তোমাকে ছেড়ে গিয়েছিলাম? নামিরা ধীরে ঘুরে দাঁড়ায়। কারণ তুমি কাপুরুষ ছিলে। আরিয়ান মাথা নাড়ে। না। তাহলে? আরিয়ান চোখ বন্ধ করে বলে, কারণ সেদিন আমাকে মিথ্যা বলা হয়েছিল। নামিরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। কি মিথ্যা? আরিয়ান ধীরে বলে, যে তুমি আমাকে আর কখনো দেখতে চাও না। কথাটা শুনে নামিরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। কারণ সে এমন কোনো কথা কখনো বলেনি। আরিয়ানের কথায় নামিরা হতভম্ব। আমি তোমাকে দেখতে চাই না, এ কথা কে বলেছিল? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে। একজন মহিলা। কে? তোমার পরিবারের খুব কাছের একজন। নামিরার বুক ধরফর করতে থাকে। কাহিরও বিস্মিত। নাম বলো। আরিয়ান ধীরে বলে, সানজিদা। কথাটা শুনে সবাই স্তব্ধ। কারণ সানজিদা সবসময় নামিরাকে ভালোবাসে বলেই পরিচয় দিয়েছে। এখন সত্যিটা কি? নামিরা দ্রুত বাড়িতে ফিরে যায়। সানজিদার সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি আরিয়ানের সাথে দেখা করেছিলে? সানজিদার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সানজিদা কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ, আমি দেখা করেছিলাম। নামিরার চোখে অবিশ্বাস। কেন? সানজিদা কাঁদতে কাঁদতে বলে, কারণ আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তুমি যদি সুখী হয়ে যাও তাহলে সবাই শুধু তোমাকেই ভালোবাসবে। কথাটা শুনে নামিরার বুক মোচড় দিয়ে ওঠে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একসময় তার মা বড় মেয়েকে হারানোর ভয়ে তাকে অবহেলা করেছিলেন। আজ সে বড় মেয়ে একই ভুল করেছে। সানজিদা হাঁটু গেড়ে বসে পড়ে। আমাকে ক্ষমা করে দে। নামিরার চোখ ভিজে ওঠে। কিন্তু এবার সে রাগ করে না। কারণ সে বুঝে গেছে ঘৃণা মানুষকে শুধু ভেতর থেকে শেষ করে দেয়। কয়েক সপ্তাহ পরে কোর্টের চূড়ান্ত রায় হয়। কামিয়ার প্রধান অভিভাবক হিসেবে নামিরাকে রাখা হয়। তবে আরিয়ান নিয়মিত তার মেয়ের সাথে দেখা করতে পারবে। রায় শুনে নামিরার চোখে জল চলে আসে। এবার স্বস্তির জল। কোর্টের বাইরে আরিয়ান দাঁড়িয়েছিল। সে ধীরে বলে, আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য না। নামিরা কিছুক্ষণ চুপ করে বলে, হয়তো না, তবু ধন্যবাদ আমাকে আমার মেয়ের জীবনে থাকার সুযোগ দেওয়ার জন্য। নামিরা হালকা মাথা নাড়ে। কামিয়ার ভালো বাবা হওয়ার চেষ্টা করো। আরিয়ানের চোখ ভিজে ওঠে। করব। সেদিন সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিল নামিরা। কামিয়া তার কোলে, কাহির পাশে। দূরে সূর্য ডুবে যাচ্ছে। কাহির মৃদু হেসে বলে, এবার কি শান্তি পেলি পুতুল? নামিরা আকাশের দিকে তাকায়। তারপর ধীরে বলে, পুরোটা না, তবে শুরুটা হয়েছে। নিচে আরমিন খান দাঁড়িয়েছিলেন। মামির চোখ একবার মিলল। কোনো কথা হলো না। তবু সে নীরবতার মাঝে ক্ষমার একটা পথ তৈরি হলো। কামিয়া হঠাৎ বলে উঠল, মাম্মা, আমরা সবাই একটাতে আছি না? নামিরা মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাসল। হ্যাঁ বাবু, এবার আমরা সবাই একসাথে আছি। দূরে আকাশে সন্ধ্যার তারা জ্বলে উঠল। আর বহু বছরের অন্ধকার শেষে নামিরার জীবনেও নতুন আলোর শুরু হলো। সমাপ্ত।